পড়তেছি বিশ্ব সংবাদ। ইরান রাশিয়া ৫০০ বছরের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আরাঘসি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ইতালিতে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিরাও। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে থাকতেছে এবারে বিস্তারিত। ইরান রাশিয়া ৫০০ বছরের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান সহযোগিতার স্তর গত ৫০০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাঘসি। তিনি বলেন, এটি দুই দেশের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের গভীরতা তুলে ধরে। পুতিনের কাছে লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিঠি পৌঁছে দিতে গত বৃহস্পতিবার আরাঘসির মস্কো সফর করেন। সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে এক্সপোর্টে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছে আরাঘসি। সেখানে তিনি লিখেছেন, রাশিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতার একটি চিঠি পৌঁছে দিতে গিয়েছিলাম। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদার এবং দুই দেশ সহ বিশ্বের কল্যাণের জন্য এবং অভিন্ন স্বার্থ অর্জনের লক্ষ্যে তারা একই সঙ্গে কাজ করে যাবে। আমাদের ৫০০ বছরের পুরনো সম্পর্কের ইতিহাসে আমরা রাশিয়ার সঙ্গে সহযোগিতায় শীর্ষে রয়েছি। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে সহায়তা করতে মস্কো প্রস্তুত, যদি এই ধরনের চুক্তি ইরানের স্বার্থকে সম্মান করে। তিনি জোর দিয়ে বলেন, আমরা যতদূর দেখতে পারছি বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের জন্য ইচ্ছুকতাকে স্বাগত জানাই, যার মধ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তিগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলোই অন্তর্ভুক্ত। রাশিয়া অবশ্যই এই প্রক্রিয়াটি সহজতর করতে প্রস্তুত এবং ইরানের বৈধ স্বার্থকে বিবেচনায় নেওয়ার চুক্তিগুলোকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। ইতালিতে দ্বিতীয় দফা আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র। ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ইরানা জানিয়েছে, এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। এর আগে ইতালিতে অবস্থিত ওমান দূতাবাস আয়োজিত দ্বিতীয় দফার আলোচনার জন্য শনিবার ভোরে রোমে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। রোমে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার ফাঁকে ইরানের আব্বাস আরাঘসির ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আরাঘসির পক্ষ থেকে সুযোগের সদ্ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়, যাতে তারা একটি যৌক্তিক এবং যুক্তিসঙ্গত বোঝাপড়ায় পৌঁছাতে পারে। তিনি উল্লেখ করে ইরানের বৈধ অধিকারকে সম্মান করার এবং নিপীড়ক ও অবৈধ নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করার পাশাপাশি স্বেচ্ছাসেবী আস্থা তৈরির মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি কর্মসূচি সম্পর্কে যে কোনো সন্দেহ দূর করা সম্ভব বলে বলেন। ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতির উপর জোর দিয়ে আরাঘসি বলেন, ইরানিদের ধর্মীয় এবং জাতীয় মূল্যবোধ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মতবাদ অনুসারে গণবিধ্বংসী অস্ত্র প্রত্যাহার করা হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য অর্জনের পক্ষে ইহুদিবাদী শাসন ব্যবস্থাই একমাত্র বাধা। তিনি বলেন, ইসরায়েলি সরকার গণহত্যা, আইন লঙ্ঘন এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে ইরান ও ফেরিসকে ইন্ধন যোগাতে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতাকে বাড়াতে চাইছে। ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরোপিত স্টিরিওটাইপ থেকে দূরে সরে একটি দায়িত্বশীল অবস্থান গ্রহণ করতে হবে। ইতালীয় শীর্ষ কূটনৈতিক ইরান ও ইতালির মধ্যে সম্পর্কের দীর্ঘ ইতিহাসের কথাও স্মরণ করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে ইতালির আগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন তিনি ইরান মার্কিন আলোচনার সাফল্যের জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদানের জন্য দেশটির দৃঢ় সংকল্পের উপর জোর দেন। প্রসঙ্গত, এর আগে গত 12 এপ্রিল ওমানে ইরানি ও আমেরিকান প্রতিনিধি দলের প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো শুক্রবার গভীর রাতে গাজায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের এই দুর্দশাকে যিশু খ্রিস্টের কষ্টের সঙ্গে তুলনা করেছেন। একজন বিশিষ্ট ফিলিস্তিনি চিকিৎসক সম্পর্কে একটি এক্সপোস্টের প্রক্রিয়ায় তিনি একথা বলেছেন। যিশুর আবেগ ও মৃত্যুর মুহূর্তে আসুন আমরা ফিলিস্তিনি জনগণের কথা ভাবি, যেখান থেকে তিনি এসেছিলেন এখন রক্তাক্ত গণহত্যার শিকার।
উত্তর গাজার কামাল ওয়ারদান হাসপাতালের পরিচালক সাফিয়াকে এই বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। মানবাধিকার সংগঠন এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সাম্প্রতিক হাসপাতালগুলোতে হেফাজতে থাকা অবস্থায় তার সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে গুরুতর নির্যাতন করা হয়েছে এবং তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছে। খ্রিস্টীয় পবিত্র সপ্তাহে পালনের সময় পেট্রোর এই বক্তব্য এসেছে, যা এর প্রতীকী গুরুত্বকে আরও তীব্র করে তুলেছে। কলম্বিয়ার এই নেতা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন স্পষ্ট সমালোচক। বারবার তিনি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত থাকায় গাজা জুড়ে বিমান হামলায় কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গাজায় অভিন্ন স্থানে একটি বাড়ি, বাস্তুচ্যুত তাঁবু এবং বেসামরিক লোকদের উপরে ইসরায়েলি বিমান হামলা চালানো হচ্ছে। খান ইউনিস শহরে ৩টি ইসরায়েলি বিমান হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রথম হামলাটি মাওয়াশি এলাকায় কাদি পরিবারের বাস্তুচ্যুত সদস্যদের একটি তাঁবুতে আঘাত হানে, যেখানে ৫ জন নিহত হন। চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় হামলাটি একই এলাকার আবু নাদ্দা পরিবারের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হয়, যেখানে ২ শিশুসহ ৪ জন নিহত হন। গাজায় নাগরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতি অনুসারে তৃতীয় হামলাটি আবু সানাইল পরিবারের একটি বাড়িতে আঘাত হানে, যেখানে ২ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, খান ইউনিসের আল কারারা এলাকায় পূর্ব দিকে বাহিনী যানবাহন থেকে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে দক্ষিণ রাফাহ শহরে ইসরায়েলি কামানগুলো পূর্ব ও পশ্চিমাঞ্চলে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এই অঞ্চলগুলোতে আবাসী ভবনগুলো ধ্বংস করেছে। গাজায় মধ্যাঞ্চলে দেহরা আল বালাহ এবং আল কুরেইস ক্যাম্প লক্ষ্য করে ২টি ইসরায়েলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। গাজা সিটিতে একটি মেডিকেল সূত্র নিশ্চিত করেছে, আবু হাসিরা স্ট্রিটের কাছে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা ২ ফিলিস্তিনি নিহত এবং ৪ জন আহত হয়েছে। এছাড়া গাজার উত্তরে বেইত লাহিয়ার পশ্চিমে আল আত্তারা এলাকায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া শিক্ষার্থী ভিসার বেশিরভাগই ভারতীয়, রয়েছে বাংলাদেশিরাও। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। খবর ইন্ডিয়া টুডের। আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৫০% ভারতীয় শিক্ষার্থীদের। এছাড়া ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৪% চীনের, বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশি শিক্ষার্থীরাও রয়েছে। বাংলাদেশের কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চলতি বছর যুক্তরাষ্ট্রের ১৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করেছে। দেশটির শিক্ষার্থীদের তথ্য ভান্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটের ইনফরমেশন সিস্টেমে এ তথ্য উঠে এসেছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে এমন সিদ্ধান্তের কারণ জানায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভও দেখা গেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ফিলিস্তিনপন্থী এই ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব তালিকায় বিদেশি শিক্ষার্থীরাও রয়েছে।